আচ্ছা দেখ, আমরা আগের ক্লাসে নিউক্লিয় বন্ধন শক্তি করেছিলাম, আর নিউক্লিয় বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন্সে করেছিলাম। তো নিউক্লিয় বন্ধন শক্তির রাশিমালা যেটা ছিল, আমি আরেকবার লিখছি, নিউক্লিয় বন্ধন শক্তি যেটা রাশিমালা ছিল সেটা হচ্ছে যদি প্রোটন সংখ্যা জেড হয় তাহলে জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু, এটা হচ্ছে নিউটন সংখ্যা, নিউটনের ভর যদি mn হয়, মাইনাস মাস অফ নিউক্লিয়াস এটা ইন্টু সি স্কোয়ার, এটাকে আমি ভর ত্রুটি বলছি। তো এই পরিমাণ শক্তি, এইটাকে আমি ভর ত্রুটি বলছি। ভর ত্রুটি আগের দিন বলেছিলাম যে নিউক্লিয়ন্স গুলো সম্মিলিত ভর, আর ওই নিউক্লিয়াস গুলোকে নিয়ে যে নিউক্লিয়াস তৈরি হচ্ছে সেই নিউক্লিয়াসের ভরের মধ্যে একটা পার্থক্য দেখা যায়। আমি আগে বলছিলাম যে এই চারটে পেনকে যদি আলাদা আলাদা করে আমি ভর মাপি, এই চারটা পেনের ভর যা, এই চারটা পেনকে একত্রিত করলে ভর একই হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে কি ওই একটা নিউক্লিয়াস গঠিত হচ্ছে যার যে স্টেবল পার্টিকেল গুলো দিয়ে, অর্থাৎ প্রোটন আর নিউট্রন, এই প্রোটন আর নিউট্রনের মোট যা ভর, এগুলো সম্মিলিত আকারে যখন নিউক্লিয়াস তৈরি হচ্ছে, সেই নিউক্লিয়াসের ভর আর এদের মোট ভরের মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে, এটাকে আমি ভর ত্রুটি বলছি। ঠিক আছে, তো এটা যে পরিমাণ শক্তি তৈরি করে, যদি আমি ইলেকট্রন ভোল্ট এককে এই শক্তিটাকে প্রকাশ করি, আর এই ভরগুলোকে যদি এই মিউ এককে প্রকাশ করি, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট, তাহলে এখানে দেখা যাচ্ছে কি, তাহলে এই ভরটা দেখা যাচ্ছে, মানে এই শক্তিটাকে আমি এরকম ভাবে লিখতে পারি 931 মেগা ইলেকট্রন ভোল্ট, কারণ 1 এমইউ 931 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন করে। তাহলে এতটা যত, এটা যত এমইউ হবে সেটা কত শক্তি উৎপন্ন করবে, সেটা হচ্ছে এটা। কিন্তু একটা নিউক্লিয়াসের কতটা পরিমাণ মোট শক্তি, সেটা কিন্তু একটা নিউক্লিয়াস কতটা স্টেবল বা নিউক্লিয়াসটা কতটা সুগঠিত, সেটা কিন্তু নির্ভর করবে না নিউক্লিয়াসের মোট কতটা শক্তি আছে। অ্যাকচুয়ালি নির্ভর করে কিসের উপরে, নিউক্লিয়াসের এই শক্তিটা প্রতি নিউক্লিয়ন্সে কতটা। মানে আমি বলছিলাম যে সাপোজ মনে করে একটা নিউক্লিয়াসের 200টা নিউক্লিয়ন্স আছে, মানে নিউট্রন আর প্রোটন মিলে ওর ভর সংখ্যা হচ্ছে 200টা, এর টোটাল তোর আমাদের বন্ধন শক্তি হচ্ছে 400 মেগা ইলেকট্রন ভোল্ট। আর একটা নিউক্লিয়াসে নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে সাপোজ মনে কর 20টা, তার ভর হচ্ছে টোটাল বন্ধন শক্তি হচ্ছে 100 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে দেখে মনে হচ্ছে তো এটার ইবিটা বেশি, এটার ইবির থেকে এটার ইবি বেশি, তার মানে কি এই নিউক্লিয়াসটা বেশি সুস্থির হবে এই নিউক্লিয়াসটার থেকে? এই নিউক্লিয়াসটাই কি বেশি, সব থেকে বেশি সঙ্গবদ্ধ অবস্থায় থাকবে এই নিউক্লিয়াসের থেকে? সেটা কিন্তু নয়, কারণ প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি কত হবে, 400 ডিভাইডেড বাই 200, মানে হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট এখানে। আর এখানে কত হবে, এখানে হবে 100 ডিভাইডেড বাই 20, তার মানে 5 মেগা ইলেকট্রন ভোল্ট এখানে। তাহলে এখানে হবে 2 আর এখানে হবে 5, তাহলে কোনটা বেশি হবে? দেখা যাচ্ছে এখানে 5টা বেশি, অর্থাৎ এই নিউক্লিয়াসটা বেশি সঙ্গবদ্ধ অবস্থায় থাকবে। তাহলে অ্যাকচুয়ালি নির্ভর করছে কি, নিউক্লিয়াসটা কোন নিউক্লিয়াসটা সব থেকে বেশি সুস্থির সেটা নির্ভর করছে এখানে কি করেছি, এখানে 400 ডিভাইডেড বাই 200 করেছি, আর এখানে কি করলাম, এখানে 100 ডিভাইডেড বাই 20 করলাম। তাহলে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তিটা কতটা তার উপর নির্ভর করছে। তো এটা আমরা বোঝানোর জন্য, প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তিটা বোঝানোর জন্য আমি এইরকম একটা নোটেশন লিখতে পারি, স্মল এফ বি, এটা কত হবে, মোট বন্ধন শক্তি ডিভাইডেড বাই মোট নিউক্লিয়নের সংখ্যা বা মোট ভর সংখ্যা। তাহলে এটা কত হয়ে যাবে, দেখ, জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এমএন মাইনাস মাস অফ নিউক্লিয়াস এনইউসি ইন্টু 931 মেগা ইলেকট্রন ভোল্ট, যেটা লিখছি সেটা লিখতে পারি 931 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই ভর সংখ্যা মানে 8। ঠিক আছে, এটা আমি লিখতে পারি। তো এটা হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি রাশিমালা। তো এই নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির রাশিমালা যেটা আমি পাচ্ছি, এইটার উপর নির্ভর করবে যে নিউক্লিয়াসটা কতটা স্টেবল অর আনস্টেবল।
স্টেবল আর আনস্টেবল মানে কি, নিউক্লিয়াসটা কতটা সুস্থির বা কতটা অস্থির মানে কি, যে নিউক্লিয়াসটা কত সংঘবদ্ধ অবস্থায় আছে, ওই নিউক্লিয়ন্স গুলো কত নিজেরা সংঘবদ্ধ অবস্থায় আছে। তো আমাদের পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্টস গুলো আছে এখনো পর্যন্ত, যে এলিমেন্টস গুলো ইনভেনশন হয়েছে পিরিয়ডিক টেবিলে, তো তারা আছে পর্যায় সারণীতে। তো এই পর্যায় সারণীতে পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্টস গুলো আছে তাদের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি ক্যালকুলেশন করে সেগুলো বের করে একটা লেখচিত্র অঙ্কন করা হয়েছে। কিরকম ধরনের লেখচিত্র অঙ্কন করা হয়েছে? ওই লেখচিত্রটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির পরিবর্তন দ্বারা, এটা আমি এইখানে উপর দিয়ে এখানে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তিটাকে প্লট করা হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর, আর এইদিকে প্লট করা হচ্ছে ভর সংখ্যা। বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়ন্স গুলোকে এদিকে প্লট করা হচ্ছে, আর ওইদিকে প্লট করা হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির পরিমাণটা। ঠিক আছে, তো এইখানে এর প্রকৃতিটা কিরকম দেখা যাচ্ছে? এর প্রকৃতিটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এরকম ধরনের প্রকৃতিটা দেখা যায়। ঠিক আছে, প্রকৃতিটা হচ্ছে এরকম, মাঝে আরেকটা কিছু ঘটনা ঘটে সেটা পরে বলছি। তো অলমোস্ট এরকম ধরনের প্রকৃতিটা দেখা যায়। একটা পার্টিকুলার ভর সংখ্যার জন্য নিউক্লিয়ন নিউক্লিয় বন্ধন শক্তি প্রতি ভর সংখ্যার মানটা সর্বোচ্চ থাকে, এটা অলমোস্ট 56 এর কাছাকাছি যেখানে থাকে, এফি যেটা 56 এর কাছাকাছি যেটা থাকে সেখানে এইরকম ধরনের দেখা যায়। এটার ভ্যালুটা মোটামুটি অলমোস্ট 8.9 এর মতন হয়, 8.9, এটা অনেক বেশি। আর এভারেজ ভ্যালুটা ওই 7.4 7.7 এর মতন হয়। তো এটার থেকে কি দেখা যাচ্ছে, যে যাদের ভর সংখ্যার মানটা বেশি, যেগুলো হচ্ছে ভেরি হেভি নিউক্লিয়াস, মানে যাদের ভর সংখ্যার মানটা খুব বেশি, মানে দেখা গেছে মোটামুটি 200 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে ভর সংখ্যা 200 থেকে বেশি, যেটা 200 ভর সংখ্যা সম্ভবত সীসা লেডের কত হয়। তো এই 200-র বেশি যে ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াস গুলা, সেই নিউক্লিয়াস গুলার ভর সংখ্যার বন্ধন শক্তি প্রতি ভর সংখ্যার মানটা এটা অনেকটাই কম থাকে। ঠিক আছে, আর আচ্ছা দেখ, যেটা বলছিলাম যে এখানে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মানটা কিরকম ভাবে পরিবর্তন হচ্ছে। দেখ, এটা একটা নেচার মোটামুটি ড্র করা হয়েছে। প্রকৃতিটা কিরকম, যে নিউক্লিয়াস গুলো হালকা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস গুলো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মানটা কম। যে নিউক্লিয়াস গুলো তুলনামূলক একটু একটু ভারীর দিকে যাচ্ছে, সেই নিউক্লিয়াস গুলো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মানটাও বাড়তে থাকছে। একটা সময় কি হচ্ছে, যে নিউক্লিয়াসটা একটা পার্টিকুলার নিউক্লিয়াস মোটামুটি এফির কাছাকাছি, এফি মানে তো লোহা নাকি, এফির কাছাকাছি জায়গাটাতে কি হয়, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মানটা সব থেকে বেশি থাকে, 8.9 8.4 এর মতো বা 5 এর মতো হয়, 8.9ও থাকে। ক্লোরিনের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মানটা এর থেকে বেশি হয়, ওটার ব্যাপারটা আমি পরে আসছি। এরপরে কি হচ্ছে, তারপরে আরো বেশি যখন নিউক্লিয়াসটা আরো ভারী যখন হচ্ছে, তখন নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মানটা আবার কমতে মানে এই 200 নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মানটা এতটাই ক্ষুদ্র হয় যে এই জায়গাটাতে যে নিউক্লিয়াস গুলো থাকে, সেই নিউক্লিয়াস গুলো আর সংঘবদ্ধ অবস্থায় থাকতে পারে না। এটা আমি একটা ন্যাচারাল এক্সাম্পল বলছিলাম। নিউক্লিয়ন্স গুলোকে যদি একটা ফ্যামিলির মেম্বার ধরিস, নিউক্লিয়াসটার মধ্যে যে নিউক্লিয়ন্স গুলো আছে সেটা তো নিউক্লিয়াসের ফ্যামিলি মেম্বার, নিউক্লিয়াস পরিবারের অংশ। তো একটা পরিবারের ক্ষেত্রে বা যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে যদি ধরিস, একটা পরিবারের ক্ষেত্রেই যদি ধরিস, একটা পরিবারে যদি 4 জন লোক থাকে, বাবা মা ছেলে, দুটো ছেলে, যদি ছেলে ওয়াইফ, 4 জনের যদি লোক থাকে, তাদের মধ্যে যদি কিছু সমস্যাও থাকে, তাদের মধ্যে অতটা যদি বন্ডিং নাও থাকে, তাদের ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু যদি ফ্যামিলি নাম্বার বেশি হয়, একটা ছেলের জায়গায় 4টা ছেলে হয়, তখন সেখানে ওদের 8 জনা আর এদের 2 জনা যদি মনে কর 10 জনা হয়,
তাদের মধ্যে এতটুকুনো যদি মনোমালিন্য হয় তাহলে তাদের ভেঙে যাওয়ার সম্ভাবনাটা তুলনামূলক বেশি থাকে। তাই এইখানে এই যে নিউক্লিয়াস গুলো আছে, যে নিউক্লিয়াস গুলো এই নিউক্লিয়ন সংখ্যা তুলনামূলক কম, সেই নিউক্লিয়াস গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা, প্রাকৃতিকভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু এই নিউক্লিয়াস গুলা, যে নিউক্লিয়াস গুলা নিউক্লিয়ন সংখ্যা বেশি হয়, ফ্যামিলি সংখ্যা বেশির মতো, সেই নিউক্লিয়াস গুলার নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মানটা যত কমতে থাকে, তাদের ভেঙে যাওয়ার, প্রাকৃতিকভাবে তাদের ভেঙে যাওয়ার সম্ভাবনা, তারা কি হয়, তারা কি চায়, যে তারা স্টেবল অবস্থায় আসতে চায়, মানে কি তারা মানে ওই নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি যতটা আছে ততটার মধ্যে সন্তুষ্ট থাকতে পারে না। তারা কি হয়, তারা ভেঙে পড়ে ছোট নিউক্লিয়াসে পরিণত হওয়ার চেষ্টা করে। ছোট নিউক্লিয়াসে পরিণত হওয়ার চেষ্টা কেন করে, দেখ জিনিসটা হয় এরকম, এই নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি আর ভর সংখ্যার এই লেখচিত্রটার বিভিন্ন বৈশিষ্ট্য, যেটা আমার নোটসের মধ্যে লেখানো আছে, ওই বৈশিষ্ট্যগুলোকে পড়বি। বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা নিউক্লিয়াসের দুটো ঘটনা দেখি। একটা নিউক্লিয় বিভাজন বলে, নিউক্লিয়ার ফিশন, বিভাজন, আরেকটা হচ্ছে নিউক্লিয় সংযোজন, ফিশন, আরেকটা হচ্ছে ফিউশন, এফইউএস। তো নিউক্লিয় বিভাজন আর সংযোজন, বিভাজন সংযোজনের ক্ষেত্রে কি হয় দেখ, প্রথমত এই যে বন্ধন শক্তির মানটা আমি বলেছিলাম, বন্ধন শক্তি মানে কি বলতো, বন্ধন শক্তির মান ধনাত্মক হয় না ঋণাত্মক হয়? বন্ধন শক্তির মান সবসময়তেই নেগেটিভ হয়। বন্ধন শক্তি যদি হয়, বাধা শক্তি যদি হয়, ওরা যদি বাধা অবস্থায় থাকে তাহলে সবসময়তেই নেগেটিভ হয়। অ্যাটমের ক্ষেত্রে দেখেছিলাম, অ্যাটমের মোট এনার্জি ঋণাত্মক হচ্ছিল, ঋণাত্মক হওয়ার সিগনিফিকেন্সই ছিল ওদের বন্ধন শক্তিটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখ এই জায়গাটাতে যদি বন্ধন মনে কর কোনো একটা -2 আর -4, -2 আর -4 এর মধ্যে কোনটা বেশি, -2টা বেশি না -4টা বেশি? -2টা বেশি -4 এর থেকে, তাই তো? তাহলে দেখ যার বন্ধন শক্তি বেশি, -4 বেশি মানে কি, সরি -2টা বেশি মানে মাইনাসের দিকে যত বাড়ছে, মাইনাস অফ যত বাড়ছে, মাইনাস অফ ম্যাগনিটিউড যত বাড়ছে, তত ওর বন্ধন শক্তির মানটা তত বাড়ছে, এটা বোঝাচ্ছে, তাই তো? এরপরে তুই ভাব, একটা নিউক্লিয়াস সংযোজিত হয়ে পড়ে, একটা নিউক্লিয়াস, প্রথমে বিভাজনটা ভাব, একটা নিউক্লিয়াস বিভাজন হয়ে পড়ে, ওই নিউক্লিয়াসটা এই রকম অবস্থান থেকে ভেঙে পড়ে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়ে গেল, এই দিকে চলে আসে, ঠিক আছে? তাহলে এইখানে এর বন্ধন শক্তির মান ঋণাত্মক, মানে যতটা ছিল, আমি কোনো একটা সংখ্যার বিচারে ধরছি, মনে কর আমি এখানে ধরছি -20 ছিল, আর এইখানে হচ্ছে -10, তাহলে -20 থেকে -10 আসলো মানে কি, -20 থেকে -10 আসলো, -20 থেকে -10-এ আসতে গেলে কি হতে গেল, একে +10, ও কি করলো, +10 ছাড়লো, মানে +10, এখান থেকে কি হয়, 10 মেগা ইলেকট্রন ভোল্ট, যদি আমি ধরি মেগা, যদিও সংখ্যাটা এরকম হবে না, অন্য আলাদা হবে। তো এখানে এই পরিমাণ এনার্জি কি হলো বলতে, এই পরিমাণ এনার্জি রিলিজ হলো। এইখান থেকে এখানে যদি আসতে হয় তাহলে কি পরিমাণ, 10 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি কি হতে হবে, রিলিজ হতে হবে, ছাড়তে হবে। এইখান থেকে এইখানে নিউক্লিয়াসটা আসতে গেলে এই নেগেটিভ মান থেকে এই নেগেটিভ মানটা তো উচ্চ মানে, এখানে নেগেটিভ মানটা ছোট মানে, তাহলে এই নেগেটিভ মান থেকে এই নেগেটিভ মানে আসতে গেলেও কি হতে হবে, কিছুটা এনার্জি ওকে ছাড়তে হবে। তাহলে কি হচ্ছে, নিউক্লিয় সংযোজন যখন হচ্ছে, নিউক্লিয় সংযোজন মানে কি, যে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মানগুলো কম, সেখান থেকে উচ্চ নিউক্লিয়ন বন্ধন শক্তি অবস্থাতে যখন ও পৌঁছাতে চেষ্টা করছে, তখন কি করছে, এখান থেকে শক্তি নির্গত করছে। আর যেখানে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কম, এই উচ্চ ভর সম্পন্ন নিউক্লিয়াসগুলো, সেই নিউক্লিয়াসগুলো যখন ভাঙছে, ভেঙে পড়ে, ও বেশি শক্তি সম্পন্ন, বেশি বন্ধন শক্তি সম্পন্ন নিউক্লিয়াসে যখন পরিবর্তিত হচ্ছে, তখন সেক্ষেত্রেও কি হচ্ছে, কিছুটা পরিমাণ শক্তিও ছাড়ছে। তাই নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বা নিউক্লিয় বিভাজন মানে কি, এখান থেকে এখানে যাচ্ছে, নিউক্লিয় সংযোজন মানে কি, এখান থেকে এখানে। সংযোজন ঘটনাটা কি জানিস তো, খুব হালকা নিউক্লিয়াসের ক্ষেত্রে হয়, খুব হালকা নিউক্লিয়াসের ক্ষেত্রে সংযোজন বিক্রিয়াটা হয়, যেগুলো স্টারস এর মধ্যে যেগুলো ঘটে, সূর্যের মধ্যে বিশেষ করে যে বিক্রিয়াগুলো ঘটে, সেই বিক্রিয়াগুলো দুটো হাইড্রোজেন পরমাণু একসাথে সংঘবদ্ধ, একসাথে যুক্ত হয়ে পড়ে একটা হিলিয়াম পরমাণু, প্রথমে হাইড্রোজেনের আইসোটোপ গঠন করে, আইসোটোপ গঠন করে পরে আইসোটোপ থেকে হিলিয়াম আছে, হিলিয়াম থেকে আবার হাইড্রোজেন আছে, এরকম একটা সাইক্লিক প্রসেসে চলতে থাকে। তো ওখানে সংযোজন বিক্রিয়া হয়। ওই সংযোজনের ক্ষেত্রেও নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রেও কি হয়, শক্তি রিলিজ হয়, মানে শক্তি
নিঃসরণ ঘটে, শক্তি বিকিরণ ঘটে বা শক্তি বেরোয়, আর নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রেও নিউক্লিয়াসের থেকে শক্তি বেরোয়। আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে যে এর বন্ধন শক্তিটা এখানে তো এটা তো যত এটা তো এইদিকে কম, এটা তো কম এইদিকে, আর এটা তো এইদিকে কম, আর এটা তো বেশি, কিন্তু এটা নেগেটিভ ভ্যালু ভাবতে হবে। এই ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? নেগেটিভ মানে কি, নেগেটিভ যদি হয় তাহলে, আর নেগেটিভে যখন আমি মানে যখন দুটোর মধ্যে আমি বিয়োগ করবো তখন একটা পজিটিভ ভ্যালু পাবো। এইখানে নেগেটিভ ভ্যালুটা মনে কর -2, আর এখানে ভ্যালুটা -4, -2 থেকে -4 আসছে, -2 থেকে -4 মানে হচ্ছে -4, তাহলে -4 মানে হচ্ছে +2, তাহলে +2 পরিমাণ শক্তি এখান থেকে কি হচ্ছে, বেরোচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার এই লেখচিত্রটা অনুসারে ব্যাখ্যা। এটা তোর নোটসে লেখানো আছে, যেটা আমি বললাম সেটাই লেখানো আছে, সেটা তাহলে ওই নোটসটা থেকে পড়ে নিবি। এরপর যেটা আছে সেটা হচ্ছে এই যে ভর ত্রুটিটা না, মানে প্রথমত ভর ত্রুটিটার আগে যে নিউক্লিয়াসের স্থায়িত্ব, নিউক্লিয়াসের স্টেবিলিটি, এই জিনিসটা লিখেলে, এই জিনিসটা আমার নোটসটার মধ্যে লেখানো নেই। একটা নিউক্লিয়াসের স্টেবিলিটি নির্ভর করে নিউক্লিয়াসের স্থায়িত্বের, নিউক্লিয়াসের স্থায়িত্ব ব্যাখ্যায় নিউটন প্রোটনের অনুপাতের গুরুত্ব, নিউটন প্রোটনের অনুপাতের গুরুত্ব, নিউক্লিয়াসের স্থায়িত্ব ব্যাখ্যায় নিউটন প্রোটন অনুপাতের গুরুত্ব। নিউক্লিয়াসের স্থায়িত্ব ব্যাখ্যায় নিউটন প্রোটন অনুপাতের গুরুত্ব। তো একটা নিউটন প্রোটন, এদিকে নিউটন সংখ্যা আর এদিকে প্রোটন সংখ্যা, যদি আমি একটা লেখচিত্র অঙ্কন করি, নিউক্লিয়াসের স্থায়িত্ব ব্যাখ্যায় নিউটন প্রোটন সংখ্যা অনুপাতের গুরুত্ব কি দেখ, এদিকে নিউটন সংখ্যা আর এদিকে প্রোটন সংখ্যা যদি আমি প্লট করি, তাহলে এর পরিবর্তনটা মোটামুটি এইরকম ধরনের হয়, বুঝলি? এরকম ধরনের হয়, এরকম না হয়, এরকম ডেটা হয়ে যায়। মানে কি, নিউটন নাম্বার আর প্রোটন নাম্বারের রেশিও, এটা কিরকম করে লিখবো, n/z এই লিখি নাকি, n/z। এটা যদি যত একের থেকে বেশি হয় তত এই নিউক্লিয়াস গুলো আনস্টেবল নিউক্লিয়াস হয়, আর যদি নিউটন সংখ্যার প্রোটন সংখ্যা যদি সমান হয় সেটা স্টেবল নিউক্লিয়াস হয়, ঠিক আছে? একটি নিউক্লিয়াসের মধ্যে নিউটন প্রোটনের অনুপাত, নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার অনুপাত যদি এক হয়, তাহলে সেই নিউক্লিয়াসগুলিকে সুস্থির নিউক্লিয়াস বলে বিবেচিত করা হয়, সেই নিউক্লিয়াসগুলিকে সুস্থির নিউক্লিয়াস বলে বিবেচিত করা হয়। এবং যাদের ক্ষেত্রে এই অনুপাত একের থেকে বেশি হয়, সুস্থির নিউক্লিয়াস বলে ধরা হয়।
এরকম করে লিখে লিখেলে যে সমস্ত নিউক্লিয়াসে আলাদা বেড়ায় লিখ যে সমস্ত নিউক্লিয়াসে নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা প্রায় সমান হয়, সেই সমস্ত নিউক্লিয়াসের স্থায়িত্ব বেশি থাকে, প্রাকৃতিকভাবে দেখা গেছে হালকা নিউক্লিয়াসগুলির ক্ষেত্রে এই ধরনের প্রবণতা দেখা যায়। মানে এই জায়গাটাই বুঝলি, এই জায়গাটায় নিউটন নাম্বার আর প্রোটন নাম্বার সমান। যদি এরকম হতো চলে যেত, তো হয় যেটা প্র্যাকটিক্যালি এরকম। এবং ভারী নিউক্লিয়াসগুলি যদি, তারপর লিখ ওখানে, ভারী নিউক্লিয়াসগুলি যদি নিউটন সমৃদ্ধ বেশি হয়, মানে বেশি নিউটন সমৃদ্ধ হয় আর কি, সেক্ষেত্রে ওই নিউক্লিয়াসগুলির স্থায়িত্ব বেশি হয়, দেখ এই জায়গাগুলো কি হয়, নিউটনের মানটা তো বেশি, এরকম হচ্ছে মানে কি, এখানে নিশ্চয়ই নিউটনের মানটা প্রোটনের মানের থেকে বেশি। এই জায়গাগুলো, এই নিউক্লিয়াসগুলো স্থায়ী, বুঝতে পারছিস? তাহলে এই রেশিওটা দিয়ে এটাকে এক্সপ্লেন করতে যাবে না। গ্রেটার দেন 1 হলে যেগুলো ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে হয়, যেগুলো ভারী নিউক্লিয়াস না, তাদের ক্ষেত্রে নিউটন প্রোটনের অনুপাতটা গ্রেটার দেন 1 হয়। এগুলোকে তেজস্ক্রিয় নিউক্লিয়াস বলা হয়। কিন্তু তুলনামূলক নিউটন সংখ্যা বেশি বলে তাও নিউক্লিয়াসটা মোটামুটি ভাবে স্থায়ী অবস্থাতে থাকে। কারণ প্রোটন সংখ্যা যদি বেশি হয়ে যায় কি হবে, একটু কম জায়গার মধ্যে বেশি সংখ্যক প্রোটন থাকা মানে প্রোটন তো ধনাত্মক, তাহলে একটু কম জায়গার মধ্যে ধনাত্মক চার্জ গুলো থাকা মানে তাদের একটা স্বাভাবিক প্রবণতাই হবে তারা দূরে সরে যাওয়া মানেই ভেঙে যাওয়া। কিন্তু যদি নিউটন থাকে, নিউটন তো নিস্তড়িত, তাহলে নিউটন যদি নিস্তড়িত থাকে তাহলে তাদের মধ্যে ওই রকম ধরনের বল আসার কোনো সম্ভাবনা নেই, বিকর্ষণ বল অন্তত আসার কোনো সম্ভাবনাই নেই। তাহলে বিকর্ষণ বল আসার যদি সম্ভাবনা না থাকে, তাহলে তাদের যদি ভাঙারও কোনো একটা প্রবণতা হয়, কিন্তু ওই রকম কোনো নিজেদের মধ্যে কোনো বল কাজ করবে না। কিন্তু প্রোটনগুলোর মধ্যে একটা বল কাজ করবেই, প্রোটনগুলো চাইবে কি দূরে সরে যেতে, বিকর্ষণ মানেই তো দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। তাহলে প্রোটন সংখ্যা যত কম হবে তত ঝামেলা কম হবে নিউক্লিয়াসের ক্ষেত্রে, আর যদি প্রোটন সংখ্যা বেশি হয় তত ঝামেলা কিন্তু বেশি হবে। ঝামেলা মানেই আনস্টেবলনেস, আর যদি ঝামেলা না হয় ঠিকঠাক অবস্থায় থাকে তাহলে সেটা হচ্ছে স্টেবলনেস। বুঝতে পেরেছিস তো? তো এই ঘটনাটা হয়, এটা হচ্ছে নিউটন প্রোটন রেশিওর নিউটন প্রোটনের সংখ্যা অনুসারে লেখচিত্র এবং লেখচিত্রের ব্যাখ্যা। ঠিক আছে? তো এই জায়গাটা, এই পুরো জায়গাটার মধ্যে একটা জায়গা আমি বলতে হবে এরপরে, সেটা হলে লিখ ম্যাজিক সংখ্যা ধারণা, কনসেপ্ট অফ ম্যাজিক নাম্বার, ম্যাজিক সংখ্যা ধারণা। বল, হ্যাঁ লেখচিত্রটা আঁকবি, তারপর লিখ ম্যাজিক সংখ্যা ধারণা। ম্যাজিক নাম্বার হচ্ছে কি জিনিসটা, যে গ্রাফটা আমি আগে ড্র করেছিলাম সেই গ্রাফটার মধ্যে
এমন কিছু নিউক্লিয়াস আছে যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, অক্সিজেন, এরকম ধরনের এমন কিছু ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াস আছে যে নিউক্লিয়াসগুলা তার পার্শ্ববর্তী যে নিউক্লিয়ন্সগুলো আছে সেই নিউক্লিয়ন্সগুলোর বন্ধন শক্তি অনেক বেশি। ক্লোরিন, এবং যদি মনে কর, মানে কি বলছি, মনে কর এই হিলিয়াম, লিথিয়াম, অক্সিজেন মানে প্রোটন নাম্বার, মাস নাম্বার কত? মাস নাম্বার হচ্ছে 16, তাই তো? প্রোটন নাম্বার তো 8, অক্সিজেন O2 32, তাই তো? তা যাই হোক, এইখানে যদি অক্সিজেন একটা মলিকুল হয়, এমনিতে তুই এমনি জেনারেলি ভাব, প্রোটন নাম্বারে কত, এটা হচ্ছে 1, এটা কত 2, লিথিয়ামের কত? তাহলে এটা মনে কর এটা তো 8 এর খুব কাছাকাছি যে প্রোটন নাম্বার গুলো আছে, সেই প্রোটন নাম্বার গুলো সম্মত যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসের বন্ধন শক্তি যা, এই নিউক্লিয়াস গুলোর বন্ধন শক্তি হঠাৎ করে এরকম ভাবে তা এরকম করে বেড়ে গেছে, এরকম করে বেশি হয়ে গেছে। মানে নোটসটার মধ্যে করা আছে, ওটা দেখবি, ছবিটা ঠিকভাবে আঁকা আছে। তো এরকম করে হঠাৎ করে বেড়ে গেছে। তার মানে কি হয়েছে, যে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি তার কাছাকাছি যে নিউক্লিয়াস গুলো আছে, সেই নিউক্লিয়াস গুলোর থেকে হঠাৎ করে তার বন্ধন শক্তিটা অনেক বেশি হয়ে গেছে। যে জেনারেলি এইরকম একটা ট্রেন্ড দেখা যাচ্ছিল, এরকম ভাবে ট্রেন্ড দেখা যাচ্ছে, ওইগুলো কিন্তু ওই ট্রেন্ডটাকে ফলো করছে না। ওইগুলো কি হচ্ছে, ওইগুলো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তিটা হঠাৎ করে বেশি হয়ে গেছে। এবারে এই জিনিসটাকে ব্যাখ্যা করব কি করে? এই হঠাৎ করে যে বেশি হয়ে গেছে, এই জিনিসটাকে ব্যাখ্যা করব কি করে? কেন বেশি হয়ে যাচ্ছে, এই জিনিসটা ব্যাখ্যা করতেই ফেলিয়ার হয়েছে ওই নিউক্লিয়াসের যে নিউক্লিয়াসের মডেলে বলছিলাম নেই, প্রথম দিনে যে স্ফেরিক্যাল মডেলের পরে আসছে লিকুইড ড্রপ মডেল, লিকুইড ড্রপের পরে আসছে সেল মডেল। তো কেন নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তিটা এই পরমাণুগুলোর ক্ষেত্রে, এই নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে একটু হঠাৎ করে বেশি হয়ে যায়, এই জিনিসটাকে ব্যাখ্যা করতে কিন্তু ওই নিউক্লিয়াসের যে লিকুইড ড্রপ মডেল, সেই নিউক্লিয়াসের লিকুইড ড্রপ মডেল পারে না। তার জন্য নিউক্লিয়াস সেল মডেলের কনসেপ্ট এসেছে, ধারণা নিতে হয়েছে। তো আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ম্যাজিক নাম্বার কি। ম্যাজিক নাম্বার কি যদি বলতে হয়, তাহলে বলতে হবে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি মান, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান কিছু নিউক্লিয়াসের জন্য তার পার্শ্ববর্তী নিউক্লিয়াসের থেকে অনেক বেশি হয়, বেশি হয়ে যায়, ঠিক আছে? যাদের ভর সংখ্যা কিছু ভর সংখ্যাই, কিন্তু এটা প্রোটন সংখ্যা নয়, ভর সংখ্যা হচ্ছে 2, কমা দিয়ে 8, কমা দিয়ে 20, ডট 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 দিলে, এদের ক্ষেত্রে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান অনেক বেশি দেখা যায়।
এই সংখ্যাগুলিকে ম্যাজিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, তারপর নিউক্লিয়াসের ম্যাজিক সংখ্যা ধারণা নিউক্লিয়াস সেল মডেল দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। এটা আমাদের সিলেবাসে এটা করার প্রয়োজন নেই, ওটা পরে আলোচনা করা যাবে। আপাতত এইটা এখানে পর্যন্ত। ঠিক আছে, নিউক্লিয়াস সেল মডেল দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। হয়েছে? এবারে নিউক্লিয় বলের বৈশিষ্ট্য, বুঝলি? নিউক্লিয় বলের বৈশিষ্ট্য লিখতে হবে। নিউক্লিয় বলের বৈশিষ্ট্য, কিন্তু এটা নিউক্লিয় বলের বৈশিষ্ট্যটা আমার হবে না। নিউক্লিয় বলের বৈশিষ্ট্য করতে হবে।